আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ডিমের ঝোল আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে কিছু উপকরণ এক্সট্রা দেওয়াতে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। এটা তোমরা রুটি, পরোটা, লুচি এবং ভাতের সাথেও সমানভাবে পরিবেশন করতে পারবে। দেখেই আশা করি বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা আবার শুরু করি। ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে 7খানা ডিম নিয়েছি, এরপর আলুও নিয়েছি। আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার এগুলিকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসলাম। দেখো আমি ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এরপর চলে এসেছি রান্নার মূল পর্বে। রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এরপর আমি সেদ্ধ করে রাখা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নেব। এতে কালারটা খুব সুন্দর আসবে। আচ্ছা, এগুলির কালারটাকে আরও বেশ কালারফুল করার জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার এখানে ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে একে একে ডিমগুলিকে তুলে নেব। এইবার এই যে তেল আছে, মানে অবশিষ্ট যে তেল, এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। এখানে আলুটাকে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই দেখো আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে। হাতে যদি একদমই কম সময় থাকে এইভাবে তোমরাও কিন্তু ডিমের ঝোলের রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ আলুগুলিকে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব একটা প্লেটে। দেখতেই পেলে এখানে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। রান্নাটি করার জন্য আবারও কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা লঙ্কা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই 3টে উপকরণ খুব ভালো করে ভেজে নেব। তো এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলিকে নরম করার জন্য দিয়ে দিলাম নুন। এরপর পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এখানে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি, না হলে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজগুলি পুড়ে যাবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন টমেটো আর পেঁয়াজগুলিকে আরও ভালো করে আমি ভেজে নেব। এইভাবে ভেজে নিতে নিতে পেঁয়াজ আর টমেটো অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। এবারে আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজ টমেটো খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। আমি এখানে 4 থেকে 5 কোয়া মতো রসুন ভালো করে শিলনোড়ায় বেটে নিয়ে এখনও খুব ভালো করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এর মধ্যে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে আড়াই মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, যাতে মশলাগুলি নিচে থেকে না লেগে যায়। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া কিন্তু খুবই দরকার, এটা আমি সবসময় বলি। আর যদি মশলাটাকে খুব ভালো করে কষানো যায় তবেই কিন্তু রান্নার টেস্টটি দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। আরও কিছু উপকরণ আমার বাকি আছে, যেমন দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা বাটা, কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে 5খানার মতো কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়ায় বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা এখানে হাই ফ্লেমে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 থেকে 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরই মধ্যে কিছুটা বাটি ধোয়া জল অ্যাপ্লাই করলাম। এখন খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও প্রায় 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে মশলাটা থেকে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলিকে এর মধ্যে দিয়ে আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি আলু ব্যবহার করেছি, চাইলে আলু ছাড়াও রেসিপিটা করা যেতে পারে। আমি এখানে একদম কম সময় কিভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
ডিমের এই রেসিপিটা মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে হাতে খুবই কম সময় থাকে, রান্নাঘরে বেশিক্ষণ কিন্তু থাকার সময় হয় না। সেক্ষেত্রে হাতে কম সময় থাকলেও কিভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে আলু আর ডিমটাকে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, তবে অবশ্যই কিন্তু নুন দিতে হবে। নুন দিলে কিন্তু ডিমগুলো একদমই ফাটবে না। তো আলুটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলি কিন্তু একদমই ভাঙেনি। এখানে আলুগুলি এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে, না খুব গলে গেছে আর না শক্ত আছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। যে এরকম আমরা সবাই ডিমের ঝোল তৈরি করে থাকি। গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আশা করি ডিমের কালারটা দেখে বুঝতে পারছো কতটা কালারফুল হয়েছে। এবার একদম শেষে আমি নুনটা ব্যবহার করছি। নুনটাকে এখানে লাস্টে ব্যবহার করছি, কারণ আলুটা যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাই প্রথমেই যদি নুনটাকে দেওয়া হয় তাহলে আলুটা কিন্তু গলে যেতে পারে বেশি। সেক্ষেত্রে লাস্টে দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা লিড চাপা দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম শেষে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এর মধ্যে। গ্রেভিটা এখানে যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। এখন হাই ফ্লেমে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব লিডটা চাপা দিয়ে। 3 মিনিট পর ফিরে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার দুর্দান্ত সাথে ডিমের এই কারির রেসিপি। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। তোমরাও অন্তত একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।